আজ আমি কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের 2 নং ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা শিখব পরম একক আর অভিকর্ষ একক, যার আলোচনা বিগত ক্লাসে অনেকবার হয়েছে। আজকে তোমাদের মনে করিয়ে দিই যাতে ম্যাথ করতে সুবিধা হয়। আমরা কি জানি, পরম একক ইকুয়াল টু জি ইন্টু অভিকর্ষ একক, অর্থাৎ যার মধ্যে জি বিদ্যমান সেটা হচ্ছে আমার পরম একক, তাই না? এখন আমরা এগুলো দেখব, পরম একক আর অভিকর্ষ এককে বিভিন্ন বলের মান কী হয় এগুলো দেখব। আচ্ছা, আমরা যদি বলি যে বলের পরম একক কী, বলতে পারবা? বল সমান কী আছে, এম জি, এবং এর একক হচ্ছে নিউটন। এখন যদি বলা হয় এই বলের অভিকর্ষ একক কী, অর্থাৎ যার মধ্যে জি নাই সেটা হবে বলের অভিকর্ষ একক, তাহলে আমরা কী লিখব? এফ সমান শুধুমাত্র এম, অর্থাৎ এই এককটা হবে কেজি ওয়েট, এটাতে হবে। অর্থাৎ এই যেখানে আমার জি ছিল বলের মধ্যে, আর এখানে জি থাকবে না। যদি জি থাকে তাহলে হবে পরম একক, আর জি না থাকলে হবে কি, অভিকর্ষ একক। আবার আমরা যদি বলি যে কাজ সমান, আমরা কি লিখতে পারি? কাজ সমান লিখতে পারি কি, এম জি এইচ, এর এককটা হবে জুল। যেহেতু এর ভিতরে জি বিদ্যমান, সেটাও এই কাজের এককটা হবে, এটা কিসের একক? পরম একক। এখন এই কাজের সূত্র যদি আমরা লিখি, ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, না সিটা লিখলাম না, শুধু লিখলাম এম এইচ, তাহলে বলো তো জি নাই, তাহলে এককটা কিসে হবে? অবশ্যই অভিকর্ষ এককে। এর এককটা কী হবে? কেজি মিটার, তাই না? তাই তো হবে। এখন যদি আমরা ক্ষমতার ক্ষেত্রে যাই, ক্ষমতার সূত্র কি? পি ইকুয়াল টু ডব্লিউ ভাগ টি, অর্থাৎ ডব্লিউর মান আবার এম জি এইচ ভাগ টি। তাহলে সূত্রের মধ্যে আমার জি বিদ্যমান রয়েছে, তাহলে বলতে পারবে যে এখানে এটা কোন এককে হবে? অবশ্যই অভিকর্ষ একক, তাই কি না? এটা অবশ্যই পরম এককে হবে, অর্থাৎ এর একক হবে কি, জুল পার সেকেন্ড বা ওয়াট, তাই না? জুল পার সেকেন্ড বা ওয়াট। এর ভিতরে যেহেতু জি রয়েছে সেহেতু এটা অবশ্যই পরম একক। আবার যদি আমরা লিখি পি ইকুয়াল টু এম এইচ ভাগ টি, তাহলে এর ভিতর যেহেতু জি নাই, তাহলে এককটা হবে কি, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা কী হবে? অভিকর্ষ একক। তাহলে দেখো, আমরা পরম একক অভিকর্ষ একক নিয়ে আলোচনা করলাম। পরম এককের মধ্যে সবগুলোর মধ্যে জি রয়েছে, আর অভিকর্ষ এককের মধ্যে কি নাই? জি নাই, তাই না? তাহলে আমরা যখন ম্যাথ করার সময় আমরা আস্তে পরম এককে বের করতে পারবো, অভিকর্ষ এককে বের করতে পারবো। তো দেখি আজকে আমাদের ম্যাথগুলো দেখি কেমন ম্যাথ। ম্যাথ প্রথম থেকে করবো, আগেগুলো মুছে দিই। আচ্ছা, প্রশ্নে কী বলা আছে আমরা দেখো, প্রশ্নের দিকে দেখি। টাইপ 1-এর 1 নম্বর ম্যাথ। 100 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি উঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা 42% নষ্ট হয়, তাহলে অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তাহলে দেখি কী কী দেওয়া আছে, গিভেন ডাটা লিখি আমরা। গিভেন কী দেওয়া আছে? কুয়ার গভীরতা দেওয়া আছে কত? 100 মিটার গভীর একটা কুয়া। প্রতি মিনিটে বলতে টি মান কত সেকেন্ড? 60 সেকেন্ড। কত কেজি পানি উঠানো হবে? 1000 কেজি পানি উঠানো হয়। এই 100 মিটার গভীর একটা কুয়া, তাহলে এই 100 মিটার, প্রতি মিনিটে টি 60 সেকেন্ড, 1000 কেজি পানি উঠানো হয়, এম ইকুয়াল টু 1000 কেজি, তাই না? তারপর বলছে যদি ইঞ্জিনের ক্ষমতা 42% নষ্ট হয়, আমাদের ক্ষমতা নষ্ট কত হলো সেটা দেখা তো দরকার নাই, কত ক্ষমতা প্রয়োজন হলো এখানে এটা দেখা দরকার। অথবা আমরা যদি বলি দক্ষতা এটা, তাহলে দক্ষতার ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, যে কত পার্সেন্ট দক্ষতা আছে ইঞ্জিনের, কত পার্সেন্ট নষ্ট হয়েছে সেটা আমার দেখার বিষয় না। তাহলে এখান থেকে দক্ষতা আমরা কত লিখতে পারবো? নিটো ইকুয়াল টু 100 মাইনাস 42%, তাহলে দক্ষতা আছে কত? 58%। সমান আমরা কি লিখতে পারবো? 0.58। তাহলে এর অশ্ব ক্ষমতা হবে কত? ওই ইঞ্জিনের অশ্ব ক্ষমতা মানে পি ইনপুট, তাই না? পি ইনপুট ইকুয়াল টু হট, মানে ওই ইঞ্জিনের অশ্ব ক্ষমতা বলতে ওই ইঞ্জিনে কত অশ্ব ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা দক্ষতা নির্ণয়ের সূত্র তো শিখেছিলাম, গত ক্লাসে শিখেছি না? দক্ষতা নির্ণয়ের সূত্র নিট ইকুয়াল টু পি আউটপুট ডিভাইড ভাগ পি ইনপুট। তাহলে নিটার মান হচ্ছে 0.58,
আউটপুটে আমরা কি পাবো, কাজ পাবো। কাজ সমান কী হবে, এমএইচ ভাগ টি। আমরা যে এমএইচ ভাগ টি লিখলাম এটা কোন এককে লিখলাম, অবশ্যই অভিকর্ষ এককে। অভিকর্ষ এককে লিখলে পারে এই ইনপুটের এটার মানও কোন এককে আসবে, অবশ্যই অভিকর্ষ এককে আসবে। 0.58 ইন্টু এম এর মান কত, 1000 কেজি, এইচ এর মান হচ্ছে 100 মিটার, টির মান হচ্ছে 60 সেকেন্ড। আর পি ইন এখান থেকে বের করব, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি এখান থেকে, তাহলে পি ইনপুটের মান কত বের হবে, 1000 গুণন 100 ভাগ হচ্ছে 60 গুণন 0.58, কত হয় 2873.56। যেহেতু আমরা অভিকর্ষ এককে নিয়ে করেছি তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে হর্স পাওয়ার নিতে যাই তাহলে কত হবে, কেজি মিটার পার সেকেন্ড থেকে ধরো হর্স পাওয়ার নিতে গেলে 75 দ্বারা ভাগ করতে হয়, তাই না? তাহলে সরাসরি কিসে আসে, হর্স পাওয়ারে। ক্যালকুলেশন করলে কত আসবে তাহলে, 38.31 হর্স পাওয়ার, তাই না? 38.31 হর্স পাওয়ার। দেখো তো ঠিক আছে নাকি, এটাই কি হবে অ্যান্সার, তাই না? অর্থাৎ ইঞ্জিনের অসক্ষমতা কত, তাহলে ইঞ্জিনের অসক্ষমতা তুমি দিয়েছিলে 38.31 হর্স পাওয়ার। এর ফলে সে কী কাজ করছে, 100 মিটার গভীর একটা কুয়া থেকে 1000 কেজি পানি প্রতি মিনিটে উঠাইছে। তাহলে তার আউটপুটে কাজ পাইছে এইটা, তার ইনপুটের ক্ষমতা কত এটা বের করতে বলছে। আর যেহেতু বলছে অসক্ষমতা বের করো, সেহেতু অসক্ষমতা বলতে অবশ্যই হর্স পাওয়ার এককে অ্যান্সার দেখাতে হবে, এটা আমরা জানি। নেক্সট ম্যাথ, একটি পানিপূর্ণ বদ্ধ কুয়ার গভীরতা 12 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার। একটি পাম্প 20 মিনিটে একটাকে সম্পূর্ণ পানি শূন্য করতে পারে, পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমার তোমাদের এখন মনে আছে কিনা, আমি তোমাদের বলেছিলাম যদি পাম্প পানি শূন্য করতে পারে তাহলে সূত্র কী হবে, পানি শূন্য করতে পারলে ভর কিন্তু সর নিতে হবে, এগুলো কথা বলেছিলাম না? আগে আমি কাছে কুয়া নিয়ে তো আলোচনা করেছিলাম। এই যে একটা কুয়ার গভীরতা দেওয়া আছে কত মিটার, 12 মিটার, এবং কুয়ার ব্যাসার্ধ দেওয়া আছে কত, কুয়ার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, তাই না? তারপরে সময় দেওয়া আছে 20 মিনিট, তাহলে 20 গুণন 60 সমান কত হয়, 1200 সেকেন্ড। দেখো একটি পানিপূর্ণ বদ্ধ গভীরতা 12 মিটার, এই যে 12 মিটার গভীরতা, ব্যাসার্ধ 2 মিটার, এই যে ব্যাসার্ধ 2 মিটার নিলাম, এবং একটি পাম্প 20 মিনিটে এটাকে পানি শূন্য করতে পারে, তাহলে 20 মিনিট সমান কত সেকেন্ড, এই যে 1200 সেকেন্ড। এবং পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, তাহলে পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, আমরা জানি কি ক্ষমতা নির্ণয়ের সূত্র হবে কি, P = mgh ভাগ টি, তাই না? তাহলে যদি তুমি mgh লেখো, এখানে কি ভরের মান দেওয়া আছে, ভরের মান তো দেওয়া নাই, তাহলে ভরের মান না দেওয়া থাকলে তো আমরা বের করতে পারি, তাই না? ভরের মান আমরা কীভাবে বের করতে পারি, আমরা সেদিন বেসিকের ভিতরে দেখাইছিলাম কীভাবে ভরের মান বের করব। বলেছিলাম m = ρ v, আর v মানে হচ্ছে আয়তন, আর আয়তন সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পাই r² h। আর এখানে যদি আমরা মানটা বসাই, রোর মান কত হবে, পানির রোর মান হচ্ছে 1000, পাই আর মানে দেওয়া আছে আর এর মান 2, এইচ এর মান দেওয়া আছে 12। তো এখান থেকে আমরা ভর বের করতে পারবো, কত আসবে, 150.796.4 কেজি। এখন এবার মান আমরা পাওয়া গেছে না। এখন আমরা যদি বলি ক্ষমতা কত, P = mgh ভাগ টি, তাই না? পাম্পটির ক্ষমতা কত, mgh ভাগ টি। অতএব পাম্পটির ক্ষমতা P = আমি যদি mh ভাগ টি লিখি তাহলে বলো তো এটা কোন এককে হবে, অভিকর্ষ এককে হবে। আর যদি এটাকে 75 দ্বারা ভাগ করি তাহলে কোন এককে হবে, সরাসরি হর্স পাওয়ার চলে যাবে না? এখান থেকে প্রথমে একটা আসতেছিল কি, কেজি মিটার পার সেকেন্ড, আর আমরা যদি 75 দ্বারা সরাসরি ভাগ করে দিই তাহলে কোন এককে আসবে, অবশ্যই হর্স পাওয়ার চলে আসবে। আর এই যে এখানে আমাদের এই উচ্চতাটা কী হবে, অবশ্যই ভর কেন্দ্রের সরণ, তাই না? আমাদের ভর কেন্দ্রের সরণ নিতে হবে না? তাহলে বলো তো এখানে ভর কেন্দ্রের সরণ কত হবে, ভর কেন্দ্রের সরণ কত হবে, h = 12/2 = 6 মিটার। এটা কিসের সরণ, ভর কেন্দ্রের সরণ। যদি পানি শূন্য করতে পারে তাহলে ভর কেন্দ্রের সরণ নিতে হবে, তাহলে h মান কত হবে, 6 মিটার। তাহলে মানগুলো এখানে বসাই আমরা, ভরের মান কত এখানে, 150
796.4 আর এইচ এর মান হচ্ছে 6 এখানে, তাই না? ভরকেন্দ্রের সরণ। আর টি মানে কত? 1200 সেকেন্ড। আর 75 ভাগ করলাম যাতে আমাদের অ্যান্সারটা সরাসরি হর্স পাওয়ারে পাই। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 10.05 হর্স পাওয়ার। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথ করতে সমস্যা হবে। আর কুয়ার তো বেসিক দিয়েছিলাম আগের দিন, ওই জায়গায় শুধু মান বসালে অ্যান্সার। টাইপ 1 12 নম্বর ম্যাথটা দেখো, এটা কুয়ার ম্যাথ। এই ধরনের ম্যাথও আমরা দেখেছিলাম কালকে, আজকে আবার দেখব। বলা হয়েছে কি, একটি কুয়ার গভীরতা 12 মিটার, ব্যাসার্ধ 2 মিটার। এখানে 2 এর পরে কিছু লেখা না, কিন্তু ধরে নিতে হবে 2 মিটার দেওয়া আছে এখানে, তাই না? আচ্ছা, এতে 8 মিটার গভীর পর্যন্ত পানি আছে। একটি পাম্পের সাহায্যে একটি 20 মিনিটে 5 মিটার পর্যন্ত পানি শূন্য করতে হলে কত ক্ষমতা পাম্পের প্রয়োজন? আমরা চিত্র আঁকে তোমাদের এই প্রশ্নটা বোঝাই, ঠিক আছে? সেটা একটু কমপ্লিকেটেড, তারপরে আমরা সহজভাবে আঁকানোর চেষ্টা করবো। এটি কুয়ার গভীরতা কত মিটার? 12 মিটার। তাহলে যে কুয়ার গভীরতা কত দেওয়া আছে লেখো, 12 মিটার। এটা কুয়ার গভীরতা দেওয়া আছে 12 মিটার, তাই না? তারপর বলছে ব্যাসার্ধ 2 মিটার। এই যে কুয়ার একটা ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ কত মিটার দেওয়া আছে? 2 মিটার। এতে 8 মিটার গভীরতা পর্যন্ত পানি আছে। তাহলে আমি এই যে 8 মিটার গভীর পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি আছে, 8 মিটার গভীরতা। এইট মিটার গভীরতা পর্যন্ত কি আছে এর ভিতরে? পানি আছে। এখন ঠিক আছে নাকি একানো? তারপরে বললো কি, একটি পাম্পের সাহায্যে 20 মিনিটে 5 মিটার পর্যন্ত পানি শূন্য করতে হবে। মানে এখান থেকে 5 মিটার পানি খালি করতে হবে, 5 মিটার পানি খালি করতে হবে। বললাম এই পর্যন্ত 5 মিটার পানি, এই যে এই পর্যন্ত আছে 5 মিটার পানি, এই পর্যন্ত 5 মিটার পানি। এটাকে কী করতে হবে? খালি করতে হবে। তাহলে অবশিষ্ট পানি থাকবে কত মিটার? 3 মিটার। এই ধরনের কালকে একটা ম্যাথ দেখেছিলাম না তোমাদের? ম্যাথ তো এখানে বেসিকের সরাসরি এগুলো কথা বলছিলাম, তাই তো? এখন বলছে কি যে কত ক্ষমতা পাম্পের প্রয়োজন হবে, এখান থেকে পানি শূন্য করবে এই পানিটা, কত ক্ষমতার পাম্পের প্রয়োজন হবে। তো 20 মিনিটে আবার পানি শূন্য করতে হবে। তাহলে এখানে সময়ের মান কত দেওয়া আছে? 20 গুণন 60 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা যখনই ক্ষমতা নির্ণয় করবো তখন লাগবে এম এর মান, ভরের মান। ভরের মান কি এখানে দেওয়া আছে? ভরের মান তো এখানে দেওয়া নাই। ভরের মান যদি না দেওয়া থাকে আমাদের প্রথমে কী করতে হবে? লিখতে হবে না, উই নো এম ইকুয়াল টু রো ভি। আর যেহেতু সিলিন্ডার আয়তন, তাহলে কী হবে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে রোর মান হচ্ছে 1000 পাই। আর মানে কত? এখানে ব্যাসার্ধ 2 দেওয়া আছে না, এখানে ব্যাসার্ধ 2 স্কোয়ার। আর এই যে এইচ এর মান কত হবে? এখানে এইচ মান তো অনেক আছে, 12 আছে, 3 আছে, 5 আছে, 8 আছে। কোনটা নেব? আসলে আমার যতটুকু উচ্চতার পানি খালি করতে হবে ততটুকু উচ্চতারই বেশি ভর বের করতে হবে, তাই না? কারণ আমরা এখানে 5 মিটার উচ্চতার পানি এখান থেকে কী করবো? এখান থেকে অপসারণ করবো। তাহলে 5 মিটারের জন্য ভর কত হবে সেটা নিতে হবে আমাকে। ক্লিয়ার? তাহলে এইচ এর মান কত হবে? 5। এখন এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এখান থেকে পানির ভর বের হবে 62,831.85 কেজি। এটা বের হলো কিসের ভর? এখানকার পানির ভর বের হলো। এখন আমরা যদি ক্ষমতা নির্ণয় করতে চাই তাহলে ক্ষমতা নির্ণয়ের সূত্র কি জানি? এগেইন পি ইকুয়াল টু এম এইচ ভাগ টি ভাগ, আমরা যদি এখানে 75 দ্বারা ভাগ করি তাহলে সরাসরি কোথায় যাবে? হর্স পাওয়ার চলে যাবে না অ্যান্সারটা? এখন কথা আছে এখানে এইচ এর মান কত হবে? তাহলে এখানে আমরা ভরকেন্দ্রের সরণ কত এটা বের করব। ভরকেন্দ্রের সরণ, আচ্ছা ভরকেন্দ্রের সরণ এই সময় আমরা কী হবে? এখানে আমরা প্রথমে বলেছিলাম যতটুকু খালি থাকবে, এখানে কতটুকু খালি আছে? টোটাল হচ্ছে তো 12 মিটার, তাহলে এটুকু হচ্ছে তো কত মিটার হবে? 4 মিটার হবে না? 4 মিটার কেমন হবে? টোটাল হচ্ছে 12 আর এইটুকু আছে 8, তাহলে এইটুকু কত হবে?
অবশ্যই 12 - 8 = 4। তাহলে আমাদের কী করতে হবে, 4টা যোগ আকারে রাখতে হবে। আর কতটুকু পানি খালি করবো, 5 মিনিটে খালি করবো। এর ভর কেন্দ্রে সরণ নিতে হবে। তাহলে 4 + 5/2 নিতে হবে এখান থেকে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 + 5/2, তাহলে কত আসে, 6.5 মিটার। তাহলে আমাদের যে ক্ষমতা নির্ণয় করবো সেখানে উচ্চতা আমার কত বসবে, 6.5 মিটার। তাহলে আমরা ভরের মান আগে বের করেছি, ভরের মান বের করেছিলাম কত, 62,831.85। আর এই মান হবে কত, 6.5। আর টির মান কত সেকেন্ড ছিল, 20 মিনিট, মানে 20 × 60 সেকেন্ড ছিল। আর যেহেতু আমরা হর্স পাওয়ার নিয়ে যাবো সেটা আমরা 75 আগে ভাগ করে দিয়েছি এখানে। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 4.53 হর্স পাওয়ার অ্যান্সার। তাই না, সহজে করা যাবে না তাহলে? ওদের কুয়ার অঙ্ক আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? তাহলে নেক্সট ম্যাথে দেখি আমরা টাইপ 1-এর 15 নম্বর ম্যাথ। আর টাইপ 1-এর 15 নম্বর ম্যাথে সেম ওই কুয়ার ম্যাথই। একটি পাম্প প্রতি মিনিটে, আচ্ছা কুয়া বলেন, এখানে যে কোনো জায়গাতে পানি উঠাতে পারে। আর বলছে এখানে একটি পাম্প প্রতি মিনিটে 1200 গ্যালন পরিমাণ পানি 6 ফুট উঁচুতে তুলে 32 ফিট/সেকেন্ড গতিবেগে নিক্ষেপ করে। 1 গ্যালন পানির ভর 10 পাউন্ড হলে ইঞ্জিনের অশ্বক্ষমতা নির্ণয় করো। তাহলে গ্যালনটা আমাদের আননোন একটা একক ছিল, কিন্তু বলে দিছে ওরা 1 গ্যালন ভর সমান কত, 1 গ্যালন পানি ভর হচ্ছে 10 পাউন্ড। তাহলে এখান থেকে আমি যদি বলি যে এখানে থেকে তোমার মনে পানির ভর কত, গিভেন পানির ভর হচ্ছে 1200 গ্যালন, তাই না, 1200 গ্যালন। এটা সমান কত পাউন্ড হবে, 1200 × 10 = 12,000 পাউন্ড। এটা হচ্ছে কিসের ভর, পানির ভর। এবং এটা কি বলছে, প্রতি মিনিটে। তাহলে প্রতি মিনিটে বলতে সময়ের মান কত সেকেন্ড বলতে পারবা, 60 সেকেন্ড। তারপরে এই পানি 6 ফুট উঁচুতে তুলতে হবে, এইসের মান দেওয়া আছে 6 ফিট উঁচুতে তুলতে হবে, এবং 32 ফিট/সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে, 32 ফিট/সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে। তাহলে ইঞ্জিনের অশ্বক্ষমতা কত হবে, ইঞ্জিনের অশ্বক্ষমতা কত হবে বের করো। তাহলে আমরা বলেছিলাম যদি কোথাও থেকে পানি উঠানো হওয়ার পরে ওখানে যদি বেগ দেওয়া থাকে তাহলে আমাদের বেগের জন্য কাজ কাউন্ট করতে হবে, উচ্চতাজনিত কাজও কাউন্ট করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা কোন এককে আছে, সবগুলো আছে এফপিএস সিস্টেমে। তো এফপিএস সিস্টেমে যদি আমরা এরকম বের করতে পারি ক্ষমতা মান পাউন্ড/ফিট/সেকেন্ড, আর একে যদি আমরা 550 দ্বারা ভাগ করি তাহলে কোন এককে যাবে, হর্স পাওয়ার চলে যাবে। আমরা শিখছিলাম না এটা, মনে আছে কি, বেসিক আলোচনা করছিলাম, বেসিক দেখো। তাহলে আমরা টার্গেট এখন পাউন্ড/ফিট/সেকেন্ড নিয়ে আসবো। আর পাউন্ড/ফিট/সেকেন্ড তো অভিকর্ষ একক, তাহলে অভিকর্ষ একক আমরা বের করবো। তাহলে লিখি উই নো পি সমান কী লেখা যায়, mgh + ½ m v²। এটা কোন এককে লিখলাম, পরম এককে লিখলাম না। একে যদি আমি জি দ্বারা ভাগ করি তাহলে কোন এককে চলে যাবে সেটা বলো তো, অবশ্যই অভিকর্ষ এককে যাবে। এই দেখো এটা কিসের মান, পরম এককের মান না, এটুকু পরম একক। এই পরম এককে যদি জি দ্বারা ভাগ করি তাহলে কোন এককে যাবে, অবশ্যই অভিকর্ষ এককে যাবে। আচ্ছা, আর একই যদি আমরা হর্স পাওয়ার নিতে যাই তাহলে কী করতে হবে, 550 দ্বারা ভাগ করতে হবে না। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা অন্যভাবে করবো, আর একটু ভেঙে ভেঙে করবো তাহলে তোমরা সহজে বুঝতে পারো। দেখো তো আমাদের বলে কাজ নির্ণয় সূত্র কী হবে, তাহলে কী বলবা, mgh + ½ m v²। এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে, ভাই এর আগে তো কাজ নির্ণয় সূত্র শুধুমাত্র mgh লিখেছে, ½ m v² লিখে নেই কেন? তো আমি বেসিক আলোচনা করেছিলাম যদি ওই পানিটা যদি একটা বেগে নিক্ষিপ্ত হয় তাহলে বেগ নিতে হবে, কাউন্ট করতে হবে। আর কোশ্চেন যদি বেগ না দেওয়া থাকে শুধুমাত্র উচ্চতাজনিত পটেনশিয়াল এনার্জি আমাদের বিবেচনা করতে হবে, তাই না? তাহলে দেখো এটাকে আমরা বলতেছি অভিকর্ষ এককে নিয়ে যাবো। অভিকর্ষ একক নিতে হলে কী করতে হবে, অবশ্যই জি দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে এখন বলো এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে এখানে 12,000। জির মান এপিএস সিস্টেম কত, 32। আর এইচের উচ্চতা কত, 6 ফিট উচ্চতা তুলতে হবে, হাফ। এর মান হচ্ছে 12,000 পাউন্ড ইন্টু v² মানে কত, কত গতিবেগে নিক্ষেপ করবে, 32² ভাগ জি মানে কত, 32।
এখানে দিলে আমাদের অভিকর্ষের কাজের মান বের হবে না? কত বের হবে দেখো তো, 12,000 গুণন 32 গুণন 6 প্লাস 12,000 গুণন 32 স্কোয়ার ভাগ হচ্ছে 32, কত আসে 26। এর একক কি আসলো? পাউন্ড ফিট। পাউন্ড ফিট আসলো না? এখন এটাকে যদি আমরা ক্ষমতার এককে নিয়ে যেতে চাই তাহলে কী করতে হবে? অতএব পি ইকুয়াল টু W/T, তাহলে কত হবে? 264,000 ভাগ হচ্ছে সময় মান কত সেকেন্ড? সময় দেওয়া আছে কত এখানে? 1 প্রতি মিনিটে, তার মানে 60 সেকেন্ড। আচ্ছা দেখো এখন এটার এককটা কি আসবে? পাউন্ড ফিট পার সেকেন্ড। কত আসে দেখো তো, ভাগ 60 সমান 4,400 পাউন্ড ফিট পার সেকেন্ড। এটা যদি হর্স পাওয়ার নিতে চাই আমরা, 1 পাউন্ড ফিট পার সেকেন্ড সমান কত হর্স পাওয়ার? 1/550, মানে 1 হর্স পাওয়ার সমান 550 পাউন্ড ফিট পার সেকেন্ড। এটা বলতেছিলাম না তোমাদের গতকাল বেসিকে? এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে? 8 হর্স পাওয়ার। দেখো বুঝতে পেরেছো কি না? আমাদের যদি পাউন্ড ফিট পার সেকেন্ড অ্যান্সার আসে তাহলে আমরা হর্স পাওয়ার নিতে গেলে কী করতে হবে? 550 ভাগ করতে হবে না? বেসিক আলোচনা করেছিলাম এটা নিয়ে বিস্তারিত। দেখো তো বুঝতে পেরেছো কি না? বুঝতে পারলে আমরা নেক্সট ম্যাথ দেখি। টাইপ 1-এর 5 নং ম্যাথ। টাইপ 1-এর 5 নং ম্যাথ কী বলছে? একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটি মই আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ 10 সেকেন্ডে ছাদে উঠালে তার অসক্ষমতা বের করো। একটি দালানের ছাদের সাথে মই লাগানো আছে। এই যে তাহলে যেটা আছে দালানের ছাদ, এটা হচ্ছে আনুভূমিক লাইন। এই যে এখানে মই লাগানো আছে, মইটা কত ডিগ্রি কোণে লাগানো আছে? একটু দালানের ছাদের সাথে, এই যে ছাদের সাথে মই লাগানো আছে। এই মই লম্বা কত মিটার লম্বা মই? 5 মিটার লম্বা একটা মই। আনুভূমিকের সাথে, এই আনুভূমিকের সাথে মই লাগানো আছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে লাগানো আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ 60 কেজি ভরের একটা ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ 10 সেকেন্ডে সময় মান কত দেওয়া আছে? 10 সেকেন্ডে যদি উপরে উঠে তাহলে তার অসক্ষমতা বের করো। তাহলে দেখো তো লোকের ভর, ইটের ভর সহ টোটাল ভর কত এখানে? অতএব মোট ভর এম সমান কত হবে? 60 প্লাস 20 সমান কত হবে এখানে? 80 কেজি, তাই না? তাহলে লোকের ভর আর হচ্ছে ইটের ভর কত কেজি? টোটাল 80 কেজি। এখন সে 10 সেকেন্ডে ছাদে উঠলে তার অসক্ষমতা বের করো। তাহলে দেখো তো তার এই যে 80 কেজি ভরটা কোন দিকে দিচ্ছে? নিচের দিকে। আমার স্বর নিতে হবে কোনটা? এই স্বর নিতে হবে না? আমরা কাজের যখন সূত্র লিখতেছিলাম এভাবে, তখন আমরা বলতেছিলাম যে যেই দিকে বল প্রয়োগ করা হবে সেদিকে স্বর নিতে হবে। অবশ্যই যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকে স্বর নিতে হবে। তাহলে বল যেহেতু নিচ্ছে তাহলে এই স্বর নিতে হবে, এই স্বর নিতে হবে, এই স্বর নিতে হবে। তাহলে এই স্বর কতটুকু হবে তো বলো তো? অতিভুজ আছে, কোণের মান দেওয়া আছে, তাহলে লম্ব মান বের করা যাবে। তারপরে লম্ব সমান কি লেখা যাবে? অতিভুজ সাইন থিটা, তাই না? এখানে আমরা কি লিখতে পারবো? সাইন থিটা সমান লম্ব মান দিলাম এইচ,
আর অতিভুজের মান আছে 5। অতএব এই সময় কি লেখা যাবে 5 sin 30। তাহলে কাজের মান পাওয়া যাবে। আচ্ছা এখন বলছো অসংখ্যমতা বের করো, তাহলে অসংখ্যমতা বের করার সূত্র কি? উই নো পি ইকুয়াল টু ডব্লিউ ভাগ টি। এখানে তো অসংখ্যমতা বের হবে। আবার ডব্লিউ সমান কি লেখা যায়? এম এখন কি লেখা আছে? এম জি এইচ ভাগ টি। তাহলে দেখো তো এম এর মান কত? এখানে এম এর মান হচ্ছে 80 কেজি, জির মান হচ্ছে 9.81, আর এইচ এর মান কত? কত উচ্চতা উঠতে হবে তোমাকে? উঠতে হবে কিন্তু 5 sin 30 ডিগ্রি, যেহেতু যেদিকে বল প্রয়োগ করছে ওদিকে সর নিতে হবে। আর টির মান হচ্ছে কত সেকেন্ড? 10 সেকেন্ডে, তাই না? এই দেখো প্রশ্ন সব কিছু বলা আছে। এই দেখো 10 সেকেন্ডের সাথে উঠলে, তারপরে এইচ এর মান হচ্ছে 5 মিটার ছিল হচ্ছে আনুভূমিক অধিভুজ, তার লম্ব কত হবে? 5 sin 30। 60 কেজি ভরের 20 কেজি ভরের ইট, তাহলে মোট ভর 80 কেজি। সবগুলো মান বসালাম এখান থেকে। তাহলে এখান থেকে ক্ষমতার মান পাওয়া যাবে না? ক্ষমতার মান কত হবে? 80 গুণন 9.81 গুণন 5 sin 30 ভাগ হচ্ছে 10। তাহলে কত আসবে? 196.2 ওয়াট, তাই না? কিন্তু আমরা যদি এটাকে হর্স পাওয়ার নিয়ে যাই তাহলে কী করতে হবে? এক হর্স পাওয়ার 746 ওয়াট। তাহলে 746 ভাগ করলে আমরা কিসে পাবো অ্যান্সার? হর্স পাওয়ারে। ক্যালকুলেশন করো। 0.263 হর্স পাওয়ার। এটাই কি অ্যান্সার, তাই না? ক্ষমতার সমান তো আমরা জানি ডব্লিউ ভাগ টি। আর যেহেতু ক্ষমতার একক আসছে ওয়াটে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অসংখ্যমতা বের করতে, তাহলে অবশ্যই হর্স পাওয়ারকে বের করতে হবে। তাহলে হর্স পাওয়ারকে বের করতে হলে অবশ্যই ওয়াট থেকে ভাগ করতে হলে 746 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে দেখো সহজ না ম্যাথগুলো? আর নেক্সট ম্যাথ দেখবো এখন। 2 কিলোগ্রাম ভরের একটি কাঠের টুকরা নগণ্য ভরের একটি দীর্ঘ সুতায় ঝুলানো আছে। এই 2 কিলোগ্রাম ভরের একটি কাঠের টুকরা এটা নগণ্য সুতার সাথে ঝুলানো আছে। 10 গ্রাম ভরের একটি বুলেট, এই যে 10 গ্রাম ভরের একটা বুলেট টুকরাটি আনুভূমিকভাবে আঘাত করে। এই যে আনুভূমিকভাবে গিয়ে ওই কাঠের টুকরাকে আঘাত করে ভিতরে রয়ে গেল। আঘাত করার পরে এই গুলিটা কার ভিতরে রয়ে গেছে? এই কাঠের টুকরার ভিতরে। সংঘর্ষের দরুন টুকরাটির সর্বোচ্চ উলম্ব সরণ কত হবে? টুকরাটুকু এই যে এই বরাবর এই লাইন বরাবর ছিল, কতটুকু উপরে উঠবে? 0.1 মিটার উঠবে, এটা বলে দিছে। এবং বলেছে বুলেটের বেগ বাহির করো, এবং এই বুলেটের যে বেগ প্রথমে কত ছিল এই বেগটা বের করতে হবে। তাহলে দেখি কীভাবে ম্যাথটা সলভ করা যায়। আমরা তো এই যে বল নিউটন অধ্যায় করেছি না, ভরবেগের অঙ্কগুলো, ভরবেগের নিউটনের সূত্রের সাথে কিছুটা মিল আছে এই অঙ্কটা। তো দেখি কীভাবে করা যায়। প্রথমে একটা কন্ডিশন দিচ্ছে যে এই বস্তুটা, এই গুলিটা কী করবে? একে আঘাত করবে। আঘাত করার পরে যে গুলিটার ভিতরে রয়ে যাবে, গুলিটার ভিতরে কী হবে? রয়ে যাবে। এখানে যে উঠবে এখানেও কী থাকবে? গুলিটার ভিতরেই আছে। দেখো প্রথম অবস্থায় এর বেগ ছিল ইউ, আর শেষ পয়েন্টে যে থেমে যাবে, মানে এমন একটা পজিশনে যাবে যার পরে তো আর উপরে উঠতে পারবে না এখানে টুকরাটা, তখন বেগটা ধরলাম 0, তাই তো? আচ্ছা তাহলে দেখো তো এখানে একটা দুইজনের মিলিত বেগ হবে। আচ্ছা সে মিলিত বেগকে আমরা ধরে নিলাম এটা v1 হবে। এখানকার বেগটা, মিলিত বেগটা ধরে নিলাম v1। এখন দেখো আমার বের করতে হবে ইউ এর মান। তাহলে কোনোভাবে যদি আমরা এই v1 এর মানটা বের করতে পারি তাহলে আমরা সূত্র দিতে পারবো না, ভরবেগ নিত্যতার সূত্র। তাহলে v1টা কী বের করা যায়? আমরা যদি এই লাইন বিবেচনা করি তাহলে এখানে আছে v আর এখানে আছে v1। তাহলে এখান থেকে আমরা সূত্র দিই যে উই নো v1 স্কোয়ার v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখো তো এখানে v বলতে কি, v এর মান কত? 0। ইউ বলতে তো এখানে মানটা হচ্ছে v1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, যেহেতু 9.81 নেব কি জানো এমকেস একক, আর উলম্ব সরণ কতটুকু হয়েছে? 0.1 মিটার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে v1 এর মান কত আসবে? 1.4 মিটার পার সেকেন্ড। এই যে দেখো
আমরা এই V1 এর মানটা বের করে নিলাম, এই V1 এর মানটা বের করে নিলাম। উল্লম্বভাবে হিসাব থেকে আমরা কি জানি, গতির সূত্র হতে v² = u² - 2gh। তাহলে এখান থেকে আমরা কিসের মান পেলাম, V1 এর মান। আর এই V1 এর মানটা হলো কী বেগ, এই গুলি এবং কাঠের মিলিত বেগ, তাই না? এখন দেখো আমরা বল নিউটনের পড়ছি, আমরা ভরবেগ দ্রুত সূত্র, আদি ভরবেগ = শেষ ভরবেগ। আদি ভরবেগ কী হবে, m1 u1 প্লাস m2 u2 = v ইন্টু m1 প্লাস m2। এটা কীভাবে হলো দেখো, প্রথম অবস্থায় একটা আদিবেগ ছিল, এই আদিবেগটাকে ধরলাম এখন u1, আর এর একটা ভর আছে, ভরটাকে ধরলাম m1। আবার পরবর্তীতে দেখো, যখন এইখানে গুলিটা আঘাত করে না এই কাঠের টুকরাটিকে, তখন এই কাঠটা কি স্থির অবস্থা ছিল না? ওই সময়ের জন্য আমরা ধরে নিলাম যে কাঠের টুকরাটি আদিবেগ ছিল 0। কাঠের টুকরা একটা ভর তো আছে অবশ্যই, ভরের মান দেওয়া আছে কত কেজি, 2 কেজি। আর তারপর সংঘর্ষ হওয়ার পর বেগ হলো কত, V1। আর সংঘর্ষ হওয়ার পরে V1 বেগ হয়েছে, মিলিত অবস্থা হয়ে গেছে না? মিলিত অবস্থার জন্য আমরা কি জানি, এর উপর লিখতে হয়, এটা জানি। তাহলে এখানে মানগুলো আমরা বসাই। তাহলে দেখো গুলির ভর কত, 0.01 কেজি, কিন্তু এই আদিবেগের মানটা আমরা বের করবো। m2 এর মান 2 কেজি, আর প্রথমে কাঠের টুকরাটা স্থির অবস্থা ছিল দেখে আদিবেগ কত, 0। আর V1 এর মান বের করে নিয়েছি ওইখানে 1.4, m1 এর মান হচ্ছে 0.02 না সরি 0.01 প্লাস 2। দেখো এখানে মানগুলো বসালাম, এই দেখো m1 এর মান কত, এই যে m1 এর মান 0.01, এর বসালাম 0.01, আর u1 এর মানটা বের করবো, u1 লিখলাম প্লাস m2 এর ভর 2 কেজি লিখলাম, আবার u2 এর মান কত, এই যে 0 লিখলাম, আর V1 এর মানে যেখান থেকে বের করে নিচ্ছি 1.4, m1 এর মান 0.01, m2 এর মান 2। এটা একই ক্যালকুলেশন করলে এখান থেকে অবশ্যই কী আসবে, u1 এর মান আসবে। u1 এর মান ক্যালকুলেশন করলে কত আসে, 281.4, তাই না? 281.4 মিটার পার সেকেন্ড। এটাই তো অ্যান্সার, এটাই তো আছে তোমার কাছে। তোমাকে কোশ্চেন কী বলছিল, বুলেটের বেগ নির্ণয় করো। তাহলে বুলেটের বেগ আদি অবস্থা, বুলেটের বেগ কত ছিল সেটা নির্ণয় করে দিলাম। সহজ না ম্যাথ? তাহলে নেক্সট ম্যাথে কী আছে, 18 নম্বর, টাইপ 1-এর 18 নম্বর ম্যাথ। অনেক সহজ একটা ম্যাথ, এবং একটুখানি বুঝতে হবে এই ম্যাথটা। এই ম্যাথটা বুঝলে তোমার মোটামুটি অনেক ধরনের বেশি ক্লিয়ার হবে। একটা ইঞ্জিন 10⁶ কেজি ভরের একটি ট্রেনকে ভূমির সাথে 1.17 ডিগ্রি কোণে 36 কিলোমিটার/আওয়ার বেগে টেনে নিচ্ছে। যদি ঘর্ষণজনিত বাধা প্রতি 10⁴ কেজিতে 10 নিউটন হয়, তবে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। তাহলে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করতে হবে। দেখো এখানে সুন্দর একটা চিত্র আঁকালাম। এই যে এটা হচ্ছে ট্রেন, ধরে নাও এটা হচ্ছে ট্রেন। এই ট্রেনটা কী হবে, 1.17 ডিগ্রি কোণে, এই যে এই কোণ না 1.17 ডিগ্রি কোণে কী হবে, উপর দিকে উঠবে, তাই না? এভাবে উঠতে থাকবে। আর যদি এভাবে উপর দিকে ওঠে, আর এখানে ট্রেনের ভর দেওয়া আছে শুরুতে, ট্রেনের ভর কত দেওয়া আছে, 10⁶ কেজি। 10⁶ কেজি ভরের ট্রেনটা 1.17 ডিগ্রি কোণে 36 কিলোমিটার/আওয়ার বেগে টেনে নিচ্ছে। তো 36 কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড কনভার্ট করি, তাহলে কত আসে, 10 মিটার পার সেকেন্ড, তাই আসে না? হ্যাঁ। এখন বলছে যদি ঘর্ষণজনিত বাধা বল প্রতি 10⁴ কেজি 10 নিউটন হয়, তবে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমরা ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করবো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে এই ট্রেনটা যদি এই উপর দিকে উঠতে থাকে, তাহলে বাধা প্রদান করবে না? কে বাধা প্রদান করবে বলতে পারো, কে বাধা প্রদান করবে? অবশ্যই একটা ঘর্ষণ বাধা আছে, ঘর্ষণ বাধা প্রদান করবে। আরেকটা বাধা প্রদান করবে, যদি আমরা উপর দিকে উঠি, জি নিচে দিকে কাজ করে না, তাহলে জি একটু বাধা দেবে না একে। তাহলে এখানে কয়টা বাধা পাচ্ছে মোট, ট্রেনটা উপর দিকে উঠতে গেলে 2টা বাধা পাচ্ছে, একটা হচ্ছে ঘর্ষণজনিত বাধা, আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে বাধা, তাই না? তাহলে দেখো ঘর্ষণ বাধা কত দেওয়া আছে, এখানে বলছে যে 10⁴ কেজির 10 নিউটন ঘর্ষণ বাধা। তাহলে আমরা লিখতে পারবো যে 10⁴ কেজিতে ঘর্ষণ বল = 10 নিউটন। অতএব এই ট্রেনের ভর কত আছে, 10⁶ কেজি, তে ঘর্ষণ বল কত নিউটন হবে, 10 গুণন 10⁶ ভাগ 10⁴ সমান ঘর্ষণ বাধা বল কত হবে, 1000 নিউটন। ঠিক আছে,
এখন বলো এই একটা বাধা বল বের করলাম না, আর এই ট্রেনটা যদি উপর দিকে ওঠে আর একটা অভিকর্ষ স্তরণজনিত বাধা পাবে, তাহলে অভিকর্ষ স্তরণজনিত বাধা বল কী হবে? অতএব অভিকর্ষ ত্বরণের জন্য বাধা বল, অভিকর্ষ ত্বরণের জন্য বাধা বল কত হবে? এমসি হতো, কিন্তু এখানে সিটা কী হবে? জি সাইন থিটা হবে। জি সাইন থিটা কেন হবে? যেহেতু কি উঠছে, উলম্ব বরাবর উঠছে না, যে এদিকে উঠতেছে, এবার উঠলে পরে কী হয়? সাইন থিটা হয় না জির সাথে? এটা আমরা তো বল নিউটনে গতির অধ্যায়ে দ্বিমাত্রিক গতিতে অনেক আলোচনা করেছি, কিন্তু সাইন থিটা কেন হয়? তাহলে এখানে তো এত আলোচনা করার দরকার নাই। আর আলোচনা করার কি আছে, যে ইনক্লাইন্ড হলে পরে সেখানে সির মানটা কী হয়? জি সাইন থিটা। তাহলে মানটা বসাও, 10 ভর হচ্ছে 10⁶, যেহেতু এম কেস একক 9.8 অন, আর সাইন থিটা বলতে সাইন 1.17 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে অভিকর্ষ ত্বরণের জন্য বাধা বল কত আসে? 200 309.73, তাই না? 200 309.73 নিউটন। তাহলে বলো তো মোট বাধা বল কত? ঘর্ষণের জন্য বাধা বল আর অভিকর্ষ ত্বরণের জন্য বাধা বল। অতএব মোট বাধা বল, মোট বাধা বল এপসন কত হবে? এখানে দুটো যোগ করে দিতে হবে না? তাহলে প্রথমে মান পাইছে কত? 1000 প্লাস 200 309.73 নিউটন। তাহলে দুটো যদি যোগ করি তাহলে কত হবে বলতে পারবা? 201 309.73 নিউটন। এখান থেকে আমরা কী পাইছি? মোট বাধা বল পেয়ে গেছি না? এখানে মোট বাধা বল কয় কারণে হচ্ছে? দুই কারণে। একটা হচ্ছে তার ঘর্ষণ বলের কারণে, আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণজনিত কারণে। এই জন্য দুটো আমরা যোগ করে দিলাম, যোগ করলে মোট বাধা বল পাওয়া গেল। এখন ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। যদি বল আর বেগের মান দেওয়া থাকে তাহলে আমরা ক্ষমতা নির্ণয় শিখছি না কালকে? তাহলে ক্ষমতা সমান সূত্র কী হবে? P = F × V। এই সূত্র কথা মনে আছে? কখন হবে? যখন বেগ দেওয়া থাকবে তখন ক্ষমতা নির্ণয় সূত্র কী হবে? F × V। তাহলে এবার মান কত বের হলো? 201 309.73, আর বেগের মান কত? 10। একটা হবে কি? নিউটন মিটার পার সেকেন্ড, মানে কি? জুল পার সেকেন্ড মানে ওয়াট। ওয়াটে বের হবে না? কিন্তু এখানে বলছে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। আমরা এই এককে রাখতে পারি, ইচ্ছা করে আমরা হর্স পাওয়ার নিতে পারি। যেহেতু কোনো কিছু বলে না, আমরা এই এককে রাখি। কত হবে? 201 309.73 ওয়াট। এটাই কী হবে? অ্যান্সার, তাই না? আচ্ছা, প্রশ্ন যদি তোমাকে বলতো যে ইঞ্জিনের ক্ষমতা, অশ্ব ক্ষমতা নির্ণয় করো, তাহলে অশ্ব ক্ষমতা বললেই অবশ্যই হর্স পাওয়ার অ্যান্সারটা বের করতে হবে। আর যদি বলে শুধু ক্ষমতা নির্ণয় করো, তাহলে আমরা ওয়াটে রাখলেও চলবে, হর্স পাওয়ারে রাখলেও চলবে। যদি বলি কেজি মিটার পার সেকেন্ডে রাখবো, পাউন্ড ফিট পার সেকেন্ডে লিখবো, যে কোনো একে রাখলেই চলবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে নেক্সট ম্যাথ দেখি আমরা। টাইপ 2-এর 1 নং ম্যাথ। টাইপ 2-এর 1 নং ম্যাথ। 80% দক্ষতা সম্পন্ন একটি মোটর, এটি কে নিয়ন্ত্রণ করছে? যার দক্ষতা 50%। অর্থাৎ একটা মোটর যার দক্ষতা 80%, সে মোটরটা চালাচ্ছে একটা ক্রেন, ওই ক্রেনের আবার দক্ষতা 50%। তাহলে আমরা একটা চিত্র রাখি এখানে। একটা প্রথমে দেখা যাচ্ছে মোটর, এই যেটা হচ্ছে মোটর, যার দক্ষতা কত দেওয়া আছে? 80%, তাই না? দক্ষতা দেওয়া আছে 80%। আবার দেওয়া আছে একটা ক্রেন। এই মোটরটা, এই যে ক্রেনটাকে নিয়ন্ত্রণ করছে, এই মোটরটা এটা ক্রেন নিয়ন্ত্রণ করছে। এই ক্রেনের দক্ষতা কত দেওয়া আছে? 50%। দেখো, 80% দক্ষতার সম্পন্ন একটা মোটর, এটা কে নিয়ন্ত্রণ করছে? তার দক্ষতা 50%। ঠিক আছে পর্যন্ত। আচ্ছা, মোটরটিতে 5 অসক্ষমতা প্রদান করিলে, এই দেখো, এই যে মোটরটিকে যদি 5 অসক্ষমতা প্রদান করো, অসক্ষমতা মানে কি? হর্স পাওয়ার। এই মোটরটাতে তুমি যদি 5 হর্স পাওয়ার প্রদান করো, তাহলে 550 পাউন্ড ভরের একটি বস্তু, 550 পাউন্ড ভরের একটি বস্তুকে কত দূর দিয়ে খারাপ করে উঠানো যাবে? অর্থাৎ এখানে যদি এই ক্ষমতাটা প্রদান করা হয়, তাহলে এই ক্রেন
যেখানে একটা ক্রেন আছে, যেখানে একটা ক্রেন আছে, এই ক্রেনের সাহায্যে একটা বস্তু উঠাতে হবে উপরের দিকে, যার ভর কত 550 পাউন্ড। এই 550 পাউন্ড ভরের একটি বস্তুকে কত গড় দ্রুতিতে খারাপ করে ওঠানো যাবে, এই যে কত দ্রুতিতে খারাপ উপরের দিকে ওঠানো যাবে বের করতে হবে আমাকে। তাহলে দেখো আমরা যদি এটুকু বিবেচনা করি, এটুকুর কাজ সমান কী পাবো, এফ ইন্টু ভি, এটা তো ক্ষমতা হবে এখানে এফ ইন্টু ভি না। আচ্ছা, তাহলে আমাকে জানতে হবে আগে ক্রেনের ক্ষমতা কত, ক্রেনের ইনপুটের ক্ষমতা, এই ইনপুটে যে মোটে কত ক্ষমতা দিচ্ছে এখানে, এটা বের করে নিতে হবে। তাহলে দেখো তো এটা ধরলাম P2। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো যে নিটা ওয়ান সমান আউটপুট ভাগ ইনপুট। আউটপুটে কী পাচ্ছি P2, ইনপুটে কী দিচ্ছি P1। তাহলে দক্ষতা কত এটা 0.8, P2 মান কত বের করব, আর P1 দিচ্ছে 5 হর্স পাওয়ার। তাহলে P2 মান কত আসতে আছে 4 হর্স পাওয়ার। তার মানে মোটরে যদি তুমি 5 হর্স পাওয়ার শক্তি দাও, তাহলে সেটা ক্রেনে কত শক্তি পাবে 4 হর্স পাওয়ার শক্তি পাবে, তাই না? কারণ এটাতে একটা লস আছে, এই লসের জন্যে আমি মোটরে দিচ্ছি 5, কিন্তু ক্রেনের পাচ্ছে কত 4 হর্স পাওয়ার। আচ্ছা, এখন এগেইন আমরা যদি এই যে ক্রেনের জন্য লিখি, ক্রেনের জন্য কী হবে নিটা 2 ইকুয়াল টু, আচ্ছা এই সাইডে আউটপুট পাবে একটা ক্ষমতা, যে কাজ যে কী বলে ক্ষমতা পাবো, এই ক্ষমতাটা ধরলাম P। তাহলে আউটপুটে পাচ্ছি P, ইনপুটে দিচ্ছে P2, তাই না? তাহলে নিটার মান কত এখানে, যেহেতু 50% মানে 0.5, আর আউটপুটে দিচ্ছি কিন্তু ক্ষমতা, ক্ষমতার সমান কী লেখা আছে, যেহেতু বেগ দেওয়া আছে বেগে তুলতে হবে এফ ইন্টু ভি। দেখো তো এই P2 এর কাছে কত হর্স পাওয়ার। তাহলে তুমি যদি এটাকে হর্স পাওয়ার নিতে চাও, তাহলে 550 ভাগ করতে হবে, আর P2 মান কত 4 হর্স পাওয়ার। বুঝতে পারছো নাকি এখানে কী করলাম, এফ ইন্টু ভি, এইটাকে যদি আমি 550 ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে, হর্স পাওয়ার পাওয়া যাবে না। হর্স পাওয়ার কেন নিব, কারণ আমার এই যে P একটা মান আছে হর্স পাওয়ার, এই যে সাইডে আমার P একটা মান হর্স পাওয়ার বের করে রাখছি। তাহলে একটা অঙ্কের ভিতরে দুইটাতে 2 একক রাখলে হবে না, অবশ্যই এই ক্ষমতার মান যদি হর্স পাওয়ারে হয়, এই ক্ষমতার মান হর্স পাওয়ারে হতে হবে। তাহলে আমরা যেহেতু P2 মান আমরা হর্স পাওয়ারে রাখছি, তাহলে P-র মানও কিসে রাখতে হবে, হর্স পাওয়ারে। তো এটাকে যদি হর্স পাওয়ার রাখতে চাই, তাহলে পাউন্ড ফিট পার সেকেন্ড আসে না এখান থেকে। তো পাউন্ড ফিট পার সেকেন্ড থেকে যদি হর্স পাওয়ার চাইতে চাও, তাহলে কী করতে হবে, 550 ভাগ করতে হবে। সেটা আমরা 550 ভাগ করে দিলাম। এখানে আমার মান ডাটাগুলো বসাই 0.5। তো এফ সমান আবার কী লেখা যায়, অভিকর্ষ হয়ে লেখা যায় এম ইন্টু ভি ভাগ 4 ভাগ 550। এই দেখো তোমাদের আমি যে পরম একক অভিকর্ষকে বুঝাইতেছিলাম, তখন দেখো এফ সমান mg, তাই না? এটা হচ্ছে পরম এককে। আর যদি অভিকর্ষ এককে লিখি, তাহলে কি লিখতে হবে, এফ ইকুয়াল টু শুধুমাত্র এম, তাই না? তাহলে এখানে দেখো এই যে এখানে কি হবে, এফ এর পরিবর্তে এম লেখা যায়, কারণ এটা অভিকর্ষ একক। তাহলে এখানে যদি আমার মানগুলো বসাই 0.5, আমাদের মানগুলো বসাই এখানে 0.5, এম এর মান কত, এর মান দেওয়া আছে 550 পাউন্ড ভরের একটা বস্তু কত বেগে উপরে উঠানো যাবে, নিচে আছে 4 গুণন 550। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে ভির মান কত আসে 2 ফিট পার সেকেন্ড। এটা কী হবে অ্যান্সার, পারা যাবে করার জন্য এরকম ম্যাথ। দেখো তোমাদের বুঝতে অসুবিধা হবে কোথায়, এইটুকুর মধ্যে অসুবিধা হবে বুঝতে। এই জন্য আবার বললাম এফ ইন্টু ভি, এটা আমরা কোন এককে নিচ্ছি, অভিকর্ষীয় এককে, এই জন্য আবার লিখলাম এম ইন্টু ভি অভিকর্ষীয় এককে। তাহলে অভিকর্ষীয় এককে যে এফপিএস সিস্টেম অভিকর্ষীয় এককে যদি হর্স পাওয়ার যেতে চায়, তাহলে কী করতে হবে, 550 ভাগ করতে হবে, তাই না? দেখো তো বুঝতে পারছো নাকি ক্লিয়ার? তারপরে নেক্সট ম্যাথ দেখবো, আর আজকের এটা শেষ ম্যাথ, টাইপ 2 এর 2 নম্বর ম্যাথ। 5 গ্রাম ভরের একটি ইস্পাতের বল 100 সেন্টিমিটার উপর হতে একটি ইস্পাত খণ্ডের উপর পড়ে 80 সেন্টিমিটার উপরে লাফিয়ে উঠলো, ধাক্কার পূর্বে এবং পরে বলটির প্রতি শক্তি বাহির করো।
আর এই যে একটা বল এখান থেকে পড়ছে, যেখানে পড়ছে, আবার এখান থেকে লাফে উঠবে, উপর দিকে লাফে উঠবে না। তোমরা দেখো ছোটোবেলায় এরকম বল ফেলাইছে না, একটা বল এরকম ছেড়ে দিয়েছে, নিচে পড়ে আবার ড্রপ উপর দিকে উঠছে, এরকম হয়েছে না? কীভাবে হলো? একটা বলকে যদি ছেড়ে দাও নিচে পড়ে আবার ড্রপ উপর দিকে ওঠে, তাই না? এটা বলছে এখানে। তো প্রথমে নিচে নামছে, আবার একটু দূরে রাখা চিত্রটা, এই যে এখান থেকে আবার ড্রপ দিয়ে উপরের দিকে উঠছে। এই ধরে নিলাম উপরে উঠছে। তাহলে বলছে কি যে 5 গ্রাম ভরের একটা ইস্পাত বল, এই যে বলের ভর, এই বলের ভর কত গ্রাম? 5 গ্রাম। এই 5 গ্রাম ভরের বলটি কী করছে? 100 সেন্টিমিটার উপর থেকে পড়ছে, তাই না? এই যে এটুকু কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার উপর থেকে পড়ে কী হয়েছে? ল্যাপে উপর দিকে উঠছে না? আবার কতটুকু উঠছে উপর দিকে? 80 সেন্টিমিটার উপর দিকে উঠছে। দেখো এই বলটা প্রথমে এইভাবে পড়ছে নিচের দিকে, আর পরে কী করছে? ল্যাপে উপর দিকে উঠছে। ধাক্কার পূর্বে এবং পরে গতিশক্তি বাইরে করো। এই যে এই বলটা নিচে ধাক্কা দিবে না এখানে, এই ধাক্কা দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে? তাহলে ধাক্কাটা ঠিক পূর্ব মুহূর্তে এখানকার বেগ আমি যদি বের করতে পারি, এখানে গতিশক্তি পাবো। আবার এই ধাক্কা দেওয়ার পরে যে হালকা উপরে উঠে গেছে না, ওই সময় একটা বেগ হবে এখানে, ধরলাম এটা V2। এই পয়েন্টে যদি বেগ বের করতে পারি তাহলে এই পয়েন্টের গতিশক্তি বের করতে পারবো আমরা, তাই না? দেখো 5 গ্রাম ভরের একটি ইস্পাত বল 100 সেন্টিমিটার উপর হতে একটি ইস্পাত খণ্ডের উপর পড়ে। 5 গ্রাম ভরের একটা বল 100 সেন্টিমিটার থেকে এই ইস্পাত খণ্ডের উপর পড়ে 80 সেন্টিমিটার লাফিয়ে উঠছে, 80 সেন্টিমিটার লাফিয়ে উপর দিকে উঠলো। ধাক্কার পূর্বে, এই যে ঠিক ধাক্কা দেওয়ার পূর্ব মুহূর্তে একটা বেগ আছে এখানকার, তাহলে এখানকার গতিশক্তি বের করতে পারবো। এবং ধাক্কার পরে, এই ধাক্কার পরে একটা বেগ সৃষ্টি হবে এখানে, ধাক্কার পরে গতিশক্তি কত হবে এটা বের করবো, ঠিক আছে? তাহলে দেখো কোনোভাবে যদি আমরা V1 এর মান বের করতে পারি, তাহলে গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। এম এর মান তো দেওয়াই আছে, তাহলে আমরা টার্গেট এখন V1 এর মান বের করা। তাহলে V1 এর মান কীভাবে বের করতে পারবো? দেখো তো এখান থেকে, দেখো এটা স্থির অবস্থাতে পড়ছে, তাহলে এখানে কি লিখতে পারবো? আর দেবে ইকুয়াল টু 0। আবার এখানে লেবের শেষ পয়েন্টে শেষ বেগ ইকুয়াল টু 0 বলতে পারবো না? এটা বলতে পারো। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারবো কি? V1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে এখান থেকে V1 স্কোয়ার মান বের করবো 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু, যেহেতু সিরিয়াস একক তাহলে 981 গুণন 100। তাহলে V1 স্কোয়ার মান এখান থেকে কত বের হয়? V1 স্কোয়ার মানে এটা লিখে দেয়, এভাবে লিখে দেয়, পরে আমরা ক্যালকুলেশন করে নিব না, ইন্টু 100। আবার দেখো তো V2 এর মান কত হয় এখান থেকে? লিখতে পারবো এরকম, V স্কোয়ার ইকুয়াল টু V2 স্কোয়ার মাইনাস 2GH, এখানে H2 দিলাম। তাহলে V মান কত? 0। এই V2 স্কোয়ার দরকার আমার, জি মান হচ্ছে 981, আর H2 মান কত? 80 সেন্টিমিটার ল্যাপের উপর দিকে উঠছে। তাহলে এখান থেকে V2 স্কোয়ার কত লেখা যাবে? 2 ইন্টু 981 গুণন 80। তাহলে এখান থেকে আমরা V1 এবং V2 এর মান পেয়ে গেলাম। এখন গতিশক্তি নিয়ে করতে পারবো না, তাহলে ধাক্কার পূর্বে গতিশক্তি কত হবে? অতএব ধাক্কার পূর্বে গতিশক্তি সমান কী হবে? হাফ এম V1 স্কোয়ার। তাহলে বলো তো ভরের মান কত দেওয়া আছে ইস্পাতের? এই বলের ওজন 5 গ্রাম। আর এই যে V1 স্কোয়ার মানে আমরা কত বের করলাম এখান থেকে? এখানে কত বের করলাম? 2 ইন্টু 981 ইন্টু 100, এটা বসে দেবো এখানে, 2 ইন্টু 981 ইন্টু 100। তাহলে কত হয় এখান থেকে? অ্যান্সার বের হয় কত? 490 500। যেহেতু সিএসআই করলাম, তাহলে শক্তি কিসে বের হবে? আর কে বের হবে না? অ্যান্সার আর কাকে বলে? শক্তি আমরা যেমন জানি কি, নিউটন মিটার ইকুয়াল টু কি? জুল। আর এখানে ডাইন সেন্টিমিটার হবে, ডাইন সেন্টিমিটার সমান কী হবে? আর্ক। নিউটন মিটার সমান জুল লেখা যায়, তাই না? আর ডাইন সেন্টিমিটার সমান কি লেখা যায়? আর্ক। দেখো তাহলে একটা আনসার পেলাম। আর একটা বলছে কি ধাক্কার পরে গতিশক্তি কত হবে?
তাহলে অতএব ধাক্কার পরে গতিশক্তি, ধাক্কার পরে গতিশক্তি সমান কি হবে, হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে এখানে বলের ভর কত, 5 গ্রাম, ভি টু স্কোয়ারের মান কত হয়েছে, 2 × 981 × 80, তাই না? এই যে ভি টু স্কোয়ার মানটা এখানে বসে নিলাম, 2 × 981 × 80। তো এখন যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে অবশ্যই ধাক্কার পরে গতিশক্তিটাও পাওয়া যাবে। কত আসবে, 392 400, তাই না? 392 400 আর এটা কী হবে অ্যান্সার। তাহলে সহজ না অঙ্ক? ধাক্কার পূর্বে গতিশক্তির জন্য পূর্বের বেগটা দরকার, আর পরের গতিশক্তি বের করার জন্য পরের বেগটা দরকার। বেগটা যদি আমরা বের করতে পারি তাহলে অ্যান্সার বের করতে পারবো না। তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং ভালোভাবে পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।